ইউটিউব কন্ট্রোভার্সি জনারে তো একটার পর একটা ঝড় বই চলেছে। শুরুতে ঝড় বইল মিস্টার অসহায়কে নিয়ে, এখন ঝড় বইছে মিস্টার অসহায়ের ওয়াইফ টিনাকে নিয়ে। তো যে সমস্ত ভিউয়াররা এগুলো দেখে ডিস্টার্বড হচ্ছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, যার ভিডিও দেখে ডিস্টার্ব ফিল করবেন তার ভিডিও সিম্পলি দেখবেন না, ঠিক আছে? এই কন্ট্রোলটা আপনার হাতে। তার কারণ ভিডিওগুলো পাবলিক প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল, ঠিক আছে? যারা ভিডিও করছে তারাও ভিডিওটা করছে যাতে এটা পাবলিকলি অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে ভিউজ পায় এবং ভিউজের থ্রু তারা একটা মান্থলি ইনকাম জেনারেট করতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে ভিউয়ারদের হাতে কন্ট্রোলটা আছে যে তারা কোন ভিডিওটা দেখবে, কোন ভিডিওটা দেখবে না, রাইট? কিন্তু তাই বলে আমি কাউকে গিয়ে বলতে পারি না বা কারোর কমেন্ট সেকশনে গিয়ে এটা ইনফ্লুয়েন্স করতে পারি না বা চেষ্টা করতে পারি না এটা বলার যে তার ভিডিও দেখবেন না প্লিজ। যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবে না। এইবার প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে কারোর সাথে যদি কারোর অফ ক্যামেরা কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে ক্যারি অন করার বা সেটাকে মিটিয়ে নেওয়ার দায়িত্ব সেই মানুষ দুটোর অফ ক্যামেরাতেই। যে মানুষ বারংবার কাউকে ভুল বুঝে বা কোনো রকম কোনো প্রবলেমের জন্য অফ ক্যামেরার জিনিস অন ক্যামেরাতে এনে কেঁদে কেটে লাইভ করে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করে, সেই মানুষ কিন্তু আস্তে আস্তে তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। তার কারণ পরবর্তীকালে তার সাথে যেই মিশবে, প্রথমত এরপরে কেউ মিশতে গেলে 10বার ভাববে, এরপরে তার সাথে যদি কেউ মিশেও থাকে সেও কিন্তু নিজেও 10বার কি 1000বার ভাববে যে আমি কি এর সাথে কথা শেয়ার করতে পারি বা এর সাথে কি আমি ফ্রিলি মিশতে পারবো। তার কারণ এনার তো আবার ভীমরতি আছে, 2 দিন পরই কোনো কথা আমার ভুল বুঝবে, ভুল বুঝে বসে পড়বে অন ক্যামেরায় সেটা নিয়ে কাটাছেঁড়া করতে, তাই তো? এবার কার কথা বলছি আপনারা ঠিক বুঝতেই পারছেন আশা করি, তো ভাঙিয়ে বলার দরকার নেই। যাই হোক, এবার এই টপিকটা থেকে সরে এসে আসল টপিকে আসি, সেটা হচ্ছে মিস্টার অসহায় এবং তার ওয়াইফ টিনার বিষয়টাতে। কথা হচ্ছে যে এই দুইজন না তো আমার খুব পছন্দের পাত্রপাত্রী, না অপছন্দের পাত্রপাত্রী, ঠিক আছে? তার কারণ দীর্ঘদিন হয়ে গেছে আমি এই দুজনের ভ্লগ দেখা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, একটা সময় ভীষণ সুন্দর ভ্লগ দিত, যারা এই দুজনের পুরনো চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন এত সুন্দর ভিলেজ লাইফস্টাইলের ভ্লগ হতো, সেটাতে কোনো রকম কন্ট্রোভার্সি ছিল না, কোনো রকম কমপ্লিকেশনস ছিল না, ঠিক আছে? অনেক কিছু শেখা যেত, কত নতুনত্ব রান্না। হ্যাঁ, মানে টিনা এবং তার শাশুড়ি দুইজন মিলে কি সুন্দরভাবে সংসারটা সামলে রাখতো, ঠিক আছে? টিনা উঠোন ঝাড় দিয়ে দিচ্ছে, তো টিনার শাশুড়ি সকালে ব্রেকফাস্টের আয়োজন করছে, ঠিক আছে? টিনার শাশুড়ি দুপুরের রান্না করছে, তো টিনা কুটে বেটে দিচ্ছে বা ঘরটা পরিষ্কার করে দিচ্ছে ঝাড় দিয়ে মুছে, ঠিক আছে? একটা ব্যালেন্স দেখতাম সেই সংসারের মধ্যে, এবং দেখে অবাকও হতাম যে এইটুকু একটা বাচ্চা মেয়ে কী সুন্দরভাবে সমস্ত কাজ করছে। কারণ স্বাভাবিক, ওর থেকে আমি বয়সে বড়, এবং আমার সবসময় মনে হতো যে বাবা এই কাজগুলো তো আমি পারি না করতে, ঠিক আছে? তার কারণ আমি সেভাবে বড় হইনি, বা আমাদের মতো মেয়েরা সেভাবে কেউই বড় হয় না, তাই না? যেভাবে টিনা বড় হয়েছে, হ্যাঁ, বা টিনার আশেপাশের মেয়েরা যেভাবে বড় হয়েছে, তো ভালো লাগতো। তারপরে হঠাৎ করে একটা ঝামেলা হলো, ঝামেলা হওয়ার পর আবার তারা নতুন করে তাদের জার্নি শুরু করলো, সেটা তো অসুবিধা থাকার কথা নয় ডেফিনেটলি। তারপরে বাচ্চাটার জন্য মাঝে মাঝে কিছু কিছু ভ্লগ দেখতাম, সেগুলো ভালো লাগতো, ঠিক আছে? কিন্তু উইথ দ্য প্যাসেজ অফ টাইম ওদের ভ্লগের কোয়ালিটি খুব বাজে হয়ে গেল এবং আমি দেখা বন্ধ করে দিলাম, এবং ওদের কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্টসও আসতো, ঠিক আছে? এবং এই যে আজকে যারা বলছে যে কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে ভিডিও দেওয়া, এই দুজনের বরাবরই স্বভাব ভিডিওতে কন্ট্রোভার্সি ছুঁড়ে ভিডিও দেওয়া, এটা আজকের না, ঠিক আছে? আর বাকি রইল টাইটেল। আমি যদি এমন কোনো টাইটেল দিই যেটা ভীষণ ক্যাচি টাইটেল, ঠিক আছে, ভিউয়াররা অ্যাট্রাক্ট হবে, এবং সেই টাইটেল রিলেটেড কথাবার্তা বা অ্যাক্টিভিটি যদি আমি ভিডিওতে দেখাই, তাতে ক্ষতির কিছু নেই, ঠিক আছে? এটা যে কোনো ব্লগার দিতেই পারে,
এবার কথা হচ্ছে যে এই যে দুজনের লাইফে যে কন্ট্রোভার্সি জনারের আগমন, সেটা কারা করিয়েছে? এই দুজনই করিয়েছে। মিস্টার অসহায়ও তার লাইফে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একদম সাদরে গ্রহণ করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পিকনিক করা, ঠিক আছে, তার আত্মীয়তার সম্পর্ক পাতানো, আবার তাদের বাড়িতে যাওয়া, ঠাকুর দেখতে যাওয়া, এই যে পুরো গা মাখামাখি, এগুলো তো মিস্টার অসহায় এবং তার পরিবারের লোক করেছে। এটা তো ডিনাই করার কোনো জায়গা নেই। তাহলে আজকে যদি সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দোষ দেয় বা তাদেরকে হেটার্স বানিয়ে দেয়, ঠিক আছে, এতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো দোষ নেই, দোষটা তাদের শুরু থেকে নিজেদেরকে কন্ট্রোল করা উচিত ছিল, ঠিক আছে। তেমনই মিস্টার অসহায় যেরকম তার ভিডিওতে বলেছিল সিক্রেট রুমের কথা, সে দেখাবে না জিনিসটা, এখন অবধি দেখায়নি, তাহলে তার উচিত ছিল না সিক্রেট রুমের কথাটা বলার। স্বাভাবিকভাবেই সে খুব ভালো করেই জানতো যে কন্ট্রোভার্সি জনারের প্রধান কিছু কন্টেন্টের মধ্যে সে হচ্ছে একদম টপে আছে। সে যাই বলবে সেটাতে যদি কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবেই। তাহলে তার কথাটা বুঝে শুনে বলা উচিত ছিল। এমন তো না যে সে লাইভ ভিডিও করে তার লাইফস্টাইল শেয়ার করছে, যেখানে কিনা এডিট করা যায় না। সে একটা ভিডিও রেকর্ড করে সে এডিট করছে, তাহলে রেকর্ড করার সময় নয় সে বুঝতে পারলো না, সে বলে ফেললো। সেটা যখন এডিট করছে তখন কি মন দিয়ে এডিট করছে না, বা তার কি কনসেন্ট্রেশন ওখানে থাকে না? সে তো চাইলেই সেই জায়গাগুলো কেটে বাদ দিয়ে দিতে পারতো যেখান থেকে কন্ট্রোভার্সি আসতে পারে বা হতে পারে। সে করেনি, সে ইচ্ছা করে সিক্রেট রুমের কথা মেনশন করেছে যাতে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, ঠিক আছে। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু মুখিয়ে থাকে আরও বিভিন্ন রকমের কন্টেন্ট পাওয়ার জন্য একজন ব্লগারের ভিডিও থেকে, তাই তারা সেরকমভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ব্লগ দেখেছে, তারা সেই ব্লগ থেকে কন্ট্রোভার্সিয়াল কিছু জিনিসপত্র পেয়েছে, সেটা নিয়ে তারা কন্ট্রোভার্সি করেছে, তাদের কাজই এটা, ঠিক আছে। এবার সিমিলার কাজটাও কিন্তু টিনা করেছে, ঠিক আছে। আমার মনে আছে ওদের যখন এই ঝামেলাটা লাগলো তখন স্বাভাবিকভাবে আমার খুব খারাপ লেগেছিলো, ভীষণই খারাপ লেগেছিলো, বিকজ আমার এই দুজনের ব্লগ ভিডিও ভালো না লাগলেও এই দুজনের আমার মনে হতো ঠিক আছে, মানে দে আর নাইস কাপল, মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে। টিনাও বাচ্চা মেয়ে খুব সুন্দর করে সংসার করছে। কোথাও গিয়ে আমার মনে হতো মিস্টার অসহায়ও খুব ঠিক কী বলবো, মানে ওনার তো গাটে গাটে বুদ্ধি, ঠিক আছে, বুদ্ধি দিয়ে সেও সংসারটা চালাচ্ছে, কিন্তু তাদের মধ্যে যে এত কমপ্লিকেশন ছিল সেটা জানতাম না, জানার কথাও না, আমরা তো সবাই বাইরের লোক, তাই না। তো আমার সত্যি খুব খারাপ লেগেছিলো। আর একটা সংসার ভাঙা কখনো আনন্দের জিনিস হতে পারে না, একটা সংসার ভাঙা সবসময় বেদনাদায়ক, আর যেখানে কিনা একটা ছোট্ট বাচ্চা আছে। তো স্বাভাবিকভাবেই প্রথমে আমার মনে আছে দীপ্তি আন্টির একটা ভিডিও দেখেছিলাম, যেখানে মনে হয় দীপ্তি আন্টি টিনার মাকে ফোন করেছিল এবং সেখানে তারা অনেক কথা বলেছিল তাকে। কথা হচ্ছে, আমাকে যদি একটা বাইরের মানুষ ফোন করে তার কি ডেজিগনেশান আমার দেখার দরকার নেই, মোটমাট সে আমার পরিবারের ক্লোজ কেউ না, তাহলে আমি তাকে এত কথা কেন বলবো? তাই তো, এত কথা বলার তো দরকার নেই। ভুলটা ও করেছে, সে আবার গিয়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কমেন্ট বক্সেই গিয়ে কমেন্ট করে এসেছে যে সে সব কিছু জানাবে। কেন করেছে, কিসের জন্য করেছে? তারও তো সেটা উচিত হয়নি করা। মানুষ আজকাল নিজের দূর সম্পর্কের আত্মীয়দেরই কিছু জানায় না, ঠিক আছে। সেখানে কিনা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা তো বাইরের লোক, এবং তাদের কাজই হচ্ছে অন্যের কেচ্ছা নিয়ে ভিডিওতে এসে ক্রিটিসিজমমূলক কথাবার্তা বলে ভিউজ কামানো এবং সেখান থেকে আর্ন করা। তারা তাদের প্রফেশনটা বেছে নিয়েছে এবং দে আর হোয়াট এভার দে আর ডুইং টু সাম এক্সটেন্ট, যারা যারা প্রফেশনালিজম মেনটেন করে করছে, দে আর ডুইং দ্য রাইট থিং। আমি কেন একটা বাইরের লোককে গিয়ে আমার ঘরের সমস্ত কথা বলবো? ওয়াই? এবং এই বিষয়টা দুজনের জন্যই প্রযোজ্য, দুজনেই বাইরের মানুষদেরকে অতিরিক্ত তোল্লাই দিয়েছে, যেটা দেওয়াটা উচিত হয়নি। একটা সময় আমি একটা মানুষকে প্রাধান্য দিতে দিতে তার ঘরের সমস্ত কথা ইনফরমেশান দিতে 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 তাকে তুলে আবার আমার যখন মনে হবে যে না না বাবা আর আর কিছু বলবো না, এটা তো খারাপ জিনিস, তারপর ধাপ করে তাকে আমি নিচে নামিয়ে দেবো, এটা তো হয় না। এটা কি পসিবল? তাহলে সেই মানুষটার ইগো হার্ট হয়।
আর এখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই যাদের যাদের সাথে, যে সমস্ত ব্লগারদের সাথে খুব ভালো সম্পর্ক পাতানোর চেষ্টা করেছে বা করছে বা করবেও, ব্লগাররা কিন্তু খুব ভালো করেই জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সব কিছু শেয়ার করলে সেটা একটা সময় কন্টেন্ট হবেই হবে। তাই যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী ব্লগার, তারা সেই অবিশ্বাসের জায়গাটা রেখে কিন্তু তারা সেইভাবেই সম্পর্কটাকে মেনটেন করে। যারা সম্পর্কটাকে মেনটেন করতে পারে না, তাদেরকে নিয়ে পরে গিয়ে পোস্টমর্টেম হয়। এতে তো এত কষ্ট পাওয়ার কিছু নেই। টিনার সব থেকে বড় ব্লান্ডার মিস্টেক হয়েছিল, প্রথম ব্লান্ডার মিস্টেক হয়েছিলই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ, এবং তারপরে ব্লান্ডার থেকে ব্লান্ডার মিস্টেক যেটা করেছিল সেটা একটা কমিউনিটি পোস্ট, যেখানে কিনা ও স্বীকার করেছে যে সে কাউকে ভালোবাসে বা তার সাথে তার কথোপকথন হয়েছে। শুধু সেটা অবধি সীমাবদ্ধ ছিল না, সে আবার সেই চ্যাটে স্ক্রিনশট দিয়ে ভিডিও করেছিল। দ্যাট ওয়াজ হার মিস্টেক। এই জিনিসগুলো বুঝতে হবে। অবশ্যই ওর বোঝার বয়স ছিল না, ওর খুবই যে বয়সে একটা মেয়ের চোখ ফোটে, সে বাইরের জগৎটাকে আস্তে আস্তে চিনতে শেখে, সেই বয়সে বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে অলরেডি, জানার কথাও না। কিন্তু ভুল তো ভুলই, ভুল তো আর সিচুয়েশন তো কারোর বয়স দেখে না, তাই না? এবার অবশ্যই এখানে পরিবারের লোকদেরও ভুল ছিল, ঠিক আছে? দুই পরিবারের মেম্বাররাই তারা প্রপারলি সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারেনি। সিচুয়েশান হ্যান্ডেল করা মানে এই নয় আমি মারলাম, ধরলাম, বাড়ি থেকে বার করে দিলাম, না, এটাকে সিচুয়েশান হ্যান্ডেল করা বলে না। সিচুয়েশান হ্যান্ডেল করা মানে বাড়ির যে ছেলে বা বাড়ির মেয়ে, তার সাথে বসে একটা সুস্থ স্বাভাবিক আলোচনা করা, সে কি চাইছে কি চাইছে না সেটাকে শোনা, এবং তার পরিপ্রেক্ষিতে ফিউচারের কথা ভেবে ডিসকাশন করা। একটা 23-24 কি একটা 21-22 বছরের মেয়ের থেকে এত ম্যাচুরিটি এক্সপেক্ট করা যায় না, কিন্তু তার যে বাবা মা, তারা তো এত বছর সংসার করে এসছে, তারা পৃথিবীটাকে, জগৎটাকে অনেকটা দেখেছে, চিনেছে। তাদের বোঝা উচিত ছিল কোনটা উচিত কোনটা অনুচিত। সিমিলারলি মিস্টার অসহায়ের বয়স যাই হোক, 40 হোক, যাই হোক, তার মা বাবাও তো তার থেকে বেশি জগৎটাকে দেখেছে, তারা তো এত বছরের সাংসারিক জীবন অতিক্রম করলো, তাদেরও সেই বিষয়টা বোঝানো উচিত ছিল, বা একটা পারিবারিক আলোচনা করা উচিত ছিল। পাড়ার লোক ডেকে, আশেপাশের মানুষদেরকে ডেকে, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাড়িতে আসছে, সে খোঁচাচ্ছে, তারাও গড়গড় গড়গড় করে সব বলে দিচ্ছে লাইভের মাধ্যমে, ঠিক আছে? এইটাতে কোনো রকম সলিউশন হয় না। এতে তারা মানুষের কাছে কন্টেন্ট হয়ে পৌঁছেছে। তাদের পরিবারের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটার কিন্তু আসলে কোনো সলিউশন বেরোয়নি। দুই পরিবারই মারাত্মক রকম ভুল করে অলরেডি বসে আছে, তাই এখন তাদেরকে নিয়ে সেইভাবে কন্টেন্ট হচ্ছে। একটা সময় মিস্টার অসহায়কে নিয়ে কয়েকদিন আগে হয়ে গেল, এখন টিনাকে নিয়ে হচ্ছে। এই রিসেন্টলি আর একটা বড় মিস্টেক করলো পিএ। আমি যদি পিএকে ক্যামেরার সামনে আনতে না চাই, কোনো কারণবশত, হয়তো পিএ ক্যামেরার সামনে আসতে চাইছে না বা আমি আনতে চাইছি, আমি বলবোই না তার কথা, যে ক্যামেরার সামনে আসতেই চায় না, যে বা আমি যদি কাউকে ক্যামেরার সামনে আনতেই চাই না, তাহলে আমি তার কথা সিম্পলি বলবো না, আমি অ্যাভয়েড করে যাব, ওই জায়গাটাই আমি কেটে বেরিয়ে যাব। আমি কেন বলবো? তাহলে সেটাও ওর মিস্টেক। তাই এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভ্লগগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যাতে কোথাও পিয়ের একটা হদিশ পাওয়া যায়। তাই যখনই সুযোগ পাচ্ছে কিছু একটা দেখছে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। এইবার আসি কিছু কথায়, সেটা হচ্ছে যে অনেকেই বলেছে যে যদি ওর ওপর সত্যি নির্যাতন হয়ে থাকতো তাহলে ও সঙ্গে সঙ্গে 498 কেস করেনি কেন? ঠিক আছে, ও কেন কয়েক মাস পর 498 কেস করেছে? প্রথমত একটা কথা বলি, আমরা একটা কি দুটো বা কয়েকটা কল রেকর্ডিং শুনেছি, রাইট? বা কিছু ভয়েস রেকর্ড শুনেছি। সেই ভয়েস রেকর্ডের পরিপ্রেক্ষিতে আমরা একজন এক এক রকম জাজমেন্ট দিচ্ছি। প্রথমত তো আমাদের জাজমেন্ট ম্যাটার করে না, কিন্তু হ্যাঁ, কন্টেন্ট পারপাসে
এখানে বিভিন্ন রকম থিওরি এক একজন দিচ্ছে। আমি নিজে নিজে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখেছি, যেখানে একটি মেয়ে তার সংসার থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে 498 কেস করে এবং পরে গিয়ে কিন্তু সে এখন রিগ্রেট করছে যে তার সেই সঙ্গে সঙ্গে বেরিয়েই 498 কেস করাটা উচিত হয়নি, ঠিক আছে? এবং সে এখন সংসারে ফেরার জন্য মরিয়া। তাহলে তখন সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে বেরিয়েই 498 কেস করাটা উচিত হয়নি। তার কারণ সংসারে নানা রকম অশান্তি হয়। কি অশান্তি হয়, কি হয়েছে, সেগুলো আমরা কিন্তু বাইরের লোক দেখতে যাই না বা পারিও না, আমরা জানতে পারবও না কোনো দিন। চারটে দেওয়ালের মধ্যে কি কথা হয়েছে, আস্তে আস্তে কি কথা হয়েছে, জোরে জোরে কি কথা হয়েছে, কার কি অ্যাক্টিভিটি ছিল, কে সেই ঝামেলার মধ্যে মেজর রোল প্লে করেছে, এগুলো আমরা কেউ জানি না, ঠিক আছে? আর যেখানে কিনা টিনা একটা গ্রামের মেয়ে, মানে ডিভোর্সটা ইটসেলফ আমাদের সোসাইটিতে একটা বড় ট্যাবু। তাও যে সমস্ত পরিবার শিক্ষিত, ভদ্র, মার্জিত পরিবার হয়, ঠিক আছে, এটা আপার মিডল ক্লাস বা অ্যারিস্টোক্রেটেড পরিবার হয়, তারা তাও ডিভোর্স বিষয়টাকে তারা হজম করে নিতে পারে বা তাদের কাছে বিষয়টা নর্মালাইজড। কিন্তু একটা গ্রামের মেয়ে, যেখানে কিনা একটা মেয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন ডাজন্ট ম্যাটার, তাদের কাছে একটা মেয়েকে যত তাড়াতাড়ি পারো বিয়ে দিয়ে দাও, তাকে সেটেল করিয়ে দাও সংসারে, সে সেখানে গিয়ে সংসার করুক, বাচ্চা পেদা করুক, ঠিক আছে, সেটাই তাদের কাছে সব থেকে মেন প্রায়োরিটির ব্যাপার, ঠিক আছে? তাদের কাছে সেই বাড়ির মেয়ে বা সেই গ্রামের একটা মেয়ে ডিভোর্স হয়ে যাবে, এটা তাদের কাছে একটা হিউজ একটা, মানে কি বলবো, ইস্যু। তারা বিষয়টাকে অ্যাকসেপ্টই করতে পারে না। টিনার কথা তো ছেড়ে দিন, টিনার যে বান্ধবী সঙ্গী, ওর কত বছর বয়সে বিয়ে হয়েছিল, মানে আমি তো খালি ভাবি যে ওর তাহলে কত ছোট্ট বয়সে বিয়ে হয়েছিল, বিকজ টিনার যখন বিয়ে হয়ে গেছে অলরেডি সেই মেয়েটার বাচ্চা হয়ে গেছে। তো ওদের তখন বোঝা গেল যে ওদের ওই চত্বরটাতে বা ওদের ওই এরিয়া বা লোক্যালিটিতে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়াটা ভীষণই নর্মাল, তাদের কাছে ভীষণই নর্মাল একটা ব্যাপার, ঠিক আছে? তো সেইখানে ডেফিনেটলি ওই পরিবেশে যারা থাকে তারা চিন্তাই করতে পারবে না যে আমার মেয়ে সংসার থেকে ঝামেলা হয়ে বেরিয়েছে এবং আমি সঙ্গে সঙ্গে ছুটবো পুলিশ স্টেশনে 498 কেস করতে। দ্যাট ইজ দ্য রিজন দে টুক দেয়ার টাইম। তারা কখন এসে 498 কেসটা করেছে? যখন দেখছে জল অনেকটা গড়িয়ে গেছে, সিচুয়েশানটা আর হাতে নেই এবং নোংরামও চরম পর্যায়ে হচ্ছে, তখন গিয়ে 498 কেসটা করেছে। কয়েকদিন আগে সুতোপাদি একটা ভিডিও করেছে, ভিডিও করে অনেক কথা বলছে, ঠিক আছে, নিউট্রাল নিউট্রাল নিউট্রাল। হ্যাঁ, নিউট্রাল থাকা অবশ্যই ভালো, অতিরিক্ত বায়াসড হওয়া কোনো বিষয়ই ভালো না। এবং সে বায়াসড হয়েছিল, সে নিজের মুখে স্বীকার করছে। সে বলছে যে টিনা নাকি তাকে বলেছিল যে ওই যে মুদিখানার দোকানে যে একটা ছবি আছে, সে ছবিটা নাকি এডিটেড বা ফেব্রিকেটেড, মানে বডিটা ওর ওই ফোকলার মায়ের আর ওর মুখটা এনে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরও কী সব কল রেকর্ডিং, সেটা নাকি ওর না, হ্যাঁ, মানে এরকম আরও অনেক কথা বলেছে এবং সে তখন ওই সিচুয়েশনে দাঁড়িয়ে সে বিশ্বাস করে নিয়েছে। এখন এসে সে সেগুলোকে বলছে যে এই এই ঘটনা ঘটেছে, আমাকে এই বলা হয়েছে, এবং সে এটাও স্বীকার করছে সে তখন ওই সময় দাঁড়িয়ে সে সেগুলো বিশ্বাস করে নিয়েছিল। তাহলে এখানে দোষটা সবার আগে কার? আমি যদি কারোর কথা মানে হুবহু সে যা বলছে সবই আমি যদি বিশ্বাস করিনি অক্ষরে অক্ষরে, তাহলে দোষটা সবার আগে আমার। ভগবান আমাকে একটা ব্রেন দিয়েছে বিচার করার জন্য, বুদ্ধি দিয়েছে বিচার করার জন্য। আমি সেই বিচার বিবেচনা না করেই আমি যদি কারোর কথা সব কিছু মানে একদম সব কিছু তো সম্মতি জানাই, সেটা অবশ্যই দোষটা আমার। অ্যান্ড দ্যাট ইজ হার ফল্ট, সুতোপাদির ওখানে ফল্ট। আজকে যদি সুতোপাদি এসে বলে যে আমাকে এই কথাগুলো বলা হয়েছে, আমি এই কথাগুলো বিশ্বাস করেছি, এই করেছি সেই করেছি, সেখানে টিনার দোষ হলো, ঠিক আছে, টিনা সেখানে দোষী, ঠিক আছে, কিন্তু টিনা নিজের দোষটা ঢাকার চেষ্টা করেছে। এখানে সব থেকে বেশি দোষী কে? সুতোপাদি। Why did she believe all these things? কেন? আর একটা কথা, সেটা হচ্ছে
ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি কেন হবে না? কন্ট্রোভার্সি কেন কারোর থেকে এক্সপ্লেনেশন শুনে তারপর কন্ট্রোভার্সি করতে হবে? ওয়াই? এইগুলো করলে, এগুলো যদি দিনের পর দিন করা হয়, নিজের ক্রেডিবিলিটি হারানো হয়। এই কন্ট্রোভার্সি জনারে বা যে কোনো কর্মক্ষেত্রে নিজের ডিগনিটি মেনটেন করে রাখার দায়িত্ব সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের, মানে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের ডিগনিটি মেনটেন করে রাখার দায়িত্ব তাদেরকে কে এসে কি বলছে, কি শোনাচ্ছে, কি প্রমাণ দিচ্ছে, তাতে তাদের ডিগনিটি মেনটেন হবে না। তাদেরকে বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখতে হবে যে এইটা ঠিক কি ভুল। সে যদি আজকে পুরো রামায়ণ মহাভারত হয়ে গেল, তারপরে সে যদি বলে যে এই ঘটনাগুলো ঘটেছিল আর আমি সেগুলো সব হজম করেছি, দ্যাট ইজ হার ফল্ট, ইয়েস। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে শি ইজ লুজিং হার ক্রেডিবিলিটি। এটাকে নিউট্রাল থাকা বলে না একদমই। সব কিছু রকম ঝেড়ে ফেলে দেওয়া যায় না, ঠিক আছে? কিছু দোষ নিজেরও নিতে হয়, যে হ্যাঁ আমার দোষ ছিল, আমি সেই কথাগুলো বিশ্বাস করেছি অন্ধের মতো। আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমি যখন কন্ট্রোভার্সি জনারে আসি, তখন আমার সাথে প্রথম যার কানেকশন হয় সেটা হচ্ছে রাজশ্রী সরকার, ঠিক আছে? এবং লেটার অন আমরা দেখি যে রাজশ্রীদি আর আমি একই স্কুলের স্টুডেন্ট। রাজশ্রীদি আমার থেকে অনেকটা সিনিয়র, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে তার সাথে আমাদের সেই সূত্র অনেক কথোপকথন হতে থাকে। এবং আমার কোথাও গিয়ে, আমি তখন প্রথমে শিবধাম নিয়ে মানে কন্টেন্ট করা শুরু করি। আমার কোথাও গিয়ে মনে হচ্ছিলো জিনিসটা বাড়াবাড়ি হচ্ছে এবং আই স্টার্টেড মেকিং কন্টেন্ট অন দ্যাট। আমার ভিডিওর প্রথম ভিউয়ারই ছিল রাজশ্রীদি, এবং আমার ভিডিও যদি কেউ প্রথম কমিউনিটি পোস্ট দিয়ে থাকে সেটা ছিল রাজশ্রীদি, ঠিক আছে? কিন্তু রাজশ্রীদির মারফত আমার আরও প্রচুর মানুষের সাথে যোগাযোগ হয়, অভি, মামাই, সৌমিদি, আরও প্রচুর মানুষের সাথে যোগাযোগ হয়। এবার সামহাও আমার মামাইয়ের বিভিন্ন রকম কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল, আমার কি বলবো, আমার তখন ওকে খুব ভালো লেগেছিল, ঠিক আছে? বা আমার কোথাও মনে হয়েছিল শি ইজ ভেরি মাচ ইন নিড অফ আন ইমোশনাল সাপোর্ট, এরকম বিভিন্ন রকম আমার কারণ মনে হয়েছিল, ঠিক আছে? এবং আমি সেই সিচুয়েশনের গা ভাসিয়ে আমি পরপর অনেকগুলো ভুল করি। আমি একটা গ্রুপ জয়েন করি, যেই গ্রুপটা আমার জয়েন করা একেবারেই উচিত ছিল না, ঠিক আছে? আমি এমন প্রচুর কি বলবো কলস অ্যাটেন্ড করি, মানে কিছু গ্রুপ কল, সেগুলোতে আমি পার্টিসিপেট করি যেগুলো আমার করা একেবারেই উচিত ছিল না। এবং তার জন্য আমি কাউকে দোষ দিই না, তার জন্য আমি নিজে একা রেসপন্সিবল। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের কন্ট্রোল, মানে নিজেদের লাইফের কন্ট্রোল বা আমরা কি করব কি না করব সেটার কন্ট্রোল আমাদের হাতে। আমরা যদি সেই কন্ট্রোলটা না রাখতে পারি, দ্যাটস কমপ্লিটলি আওয়ার ওন ফল্ট। তাই আমি সেই আমার ইউটিউব ক্রিয়েটর হিসেবে জার্নিতে আমি প্রথম 6-7 মাস যে ভুলগুলো করি, বা 5-6 মাস যে ভুলগুলো করি, সেই ভুলগুলোর দায়িত্ব আমি কাউকে দিই না। সেই ভুলগুলোর দায় সম্পূর্ণভাবে আমার, ঠিক আছে? এবং আমি সেই ভুলগুলো অকপটেই অন ক্যামেরাতে এসেই স্বীকার করেছি। আমি তো কাউকে দোষ দেব না, কেন দেব আমি? তার জন্য অফ ক্যামেরা আমাকে কিভাবে টোন করা হয়েছে, টোন টিটকে দেওয়া হয়েছে, সেটা কমপ্লিটলি সেটা অফ ক্যামেরার বিষয়। আমি সেটাকে অন ক্যামেরায় এনে সেটাকে নিয়ে আমি ঝগড়া ঝামেলা কাদা ছোড়াছুড়ি করবো না। তাহলে ঘটনাটা হচ্ছে এটাই, যে নিজের ভুলটা সবার আগে দেখতে হয়। কে কি আমাকে বলল, কে কি করলো, সেটা বলার থেকে আগে দেখো নিজের ভুলটা কি, তুমি কোথায় গিয়ে মিস্টেকটা করেছো, তোমার ফল্ট কোথায় ছিল, তুমি নিজেকে কোথায় আগে স্লেভ বানিয়েছো। এখন এসে বললে হবে না যে আমরা কি ভৃত্য।
তুমি যদি ফর কন্টেন্ট, ডেফিনেটলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের সাথে মেশে ফর দি সেক অফ কন্টেন্ট, ঠিক আছে, সোজা সাপটা কথা, সোজা সাপটা হিসাব। তাহলে তুমি একটা সময় যদি কন্টেন্ট পারপাসে কারোর সাথে মিশে থাকো, তার প্রত্যেকটা কথা তুমি যদি সত্যি হিসাবে ধরে নিয়ে থাকো, আর এখন এসে যদি তুমি বলো যে আমাকে এইগুলো বলা হয়েছিল, মিথ্যে বলা হয়েছিল, আমি সেগুলোকে হজম করে বিশ্বাস করে নিয়েছি, আমি সেগুলোই বলেছি, সেটা তোমার মিস্টেক ভাই। আর প্রথমত ব্লগাররা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বিশ্বাস করে না, কোনোদিনই করবে না। বললাম না যে কোন আজকালকার মানুষ নিজের দুঃসম্পর্কের আত্মীয়দের বিশ্বাস করে না, আর কোথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর একটা কথা উঠেছে, সেটা হচ্ছে যে মিস্টার অসহায় এবং টিনার সংসারটা কে ভেঙেছে, ঠিক আছে। প্রথমত সংসার তো আর ওই কোনো কাচের জিনিস না যে আমি গিয়ে কিছু দিয়ে একটা মারলাম বা একটা টোকা দিলাম সেটা চুরমার হয়ে গেল, ঠিক আছে। সংসার হওয়া উচিত মজবুত। সংসারকে যে কাচের একটা ফ্রেম তৈরি করবে, সেটা সেই সংসারের মধ্যে যে মানুষগুলো থাকে তাদের দায়, সেটা কোনো থার্ড পার্সনের দায় নয়, ঠিক আছে। এবার ভিডিও শুরুতেই যেটা বলে দিলাম, ভুলটা তাদের কোথায় হয়েছে, তারা কিছু থার্ড পার্সনদেরকে সেখানে ঢুকিয়েছে, সেটা তাদের ভুল হয়েছে। পারিবারিক ঝামেলায় যদি বাইরের মানুষ এসে ইনভলভ হয় এবং সেই পরিবারের মানুষ যদি সেইগুলোকে সাপোর্ট করে বা সেগুলোতে মানে কি বলবো, সেগুলোতে যদি তারা মদত দেয়, তাহলে ডেফিনেটলি সেই পরিবারের মানুষগুলোর ভুল। আপনারাই বলুন তো, আমাদের প্রত্যেকের পরিবারে কোনো না কোনো সমস্যা আগে হয়েছে বা এখনো হয়েছে, হতেই থাকে, সংসার মানেই তাই, ঠিক আছে। তাহলে এই আমাদের পরিবারে যদি কোনো রকম কখনো কোনো ঝামেলা হয়, আমরা কি কোনো বাইরের মানুষকে অ্যালাউ করব, বা এমন কোনো মানুষকে অ্যালাউ করব ইন্টারফেয়ার করার যার সাথে আমাদের আগে কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, হঠাৎ করে একটা সম্পর্ক তৈরি হলো, এরকম কাউকে কি অ্যালাউ করব না। আমরা চেষ্টা করব আমাদের পরিবারের ঝামেলা আমাদের পরিবারের মধ্যেই মিটিয়ে নেওয়ার। তাহলে মিস্টার অসহায়ের উচিত হয়নি তার পাতানো দিদিকে নিয়ে এসে, বা তার মা বাবারও উচিত হয়নি তার পাতানো দিদি যে বারবার আসছে সেগুলোকে সাপোর্ট করার। মুখ আছে কি করতে, আমার মুখ আছে, আমি বলে দেব যে প্লিজ এটা আমাদের পরিবারের ঝামেলা, আপনি বা তুমি এত ইন্টারফেয়ার করো না, আমরা আমাদের মতো মিটিয়ে নেব, আমরা আমাদের মতো মিটিয়ে আবার আমরা ভালোভাবে ভিডিও করা শুরু করব। এতই যখন তারা সাদাসিধে ভোলাভালা ছিল, তাদের এটা বলা উচিত ছিল তো। কোথায় কোন শিলিগুড়ি জলপাইগুড়ির কাকু কাকিমা একবার টিনার বাড়িতে গেল, একবার এই মিস্টার অসহায়ের বাড়িতে গেল, ফোন করলো, এই করলো, সেটাতে নাকি সংসার জোড়া লাগানোর চেষ্টা। সিরিয়াসলি, মানে একটা বিয়ে হলো, সেই বিয়ের পাকা কথা হলো সামনাসামনি বসে, ঠিক আছে, কিছু মাস ধরে এক 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 একজন একজনের বাড়িতে গেল, চিনলো জানলো, তারপরে একটা সংসার তৈরি হলো, বিয়ের পাকা কথা হলো, বিয়ে হলো। আর একটা সংসার যেটা কিনা ভাঙতে বসেছে, সেই সংসারটা নাকি জোড়া লাগাবে কি ভার্চুয়ালি ফোন করে, কিছু থার্ড পার্সন এসে ওর বাড়িতে গিয়ে নাকি সংসার জোড়া লাগাবে। মানে এগুলো মানে কি বলবো, কিছু ভিউয়ার্স কিছু ক্রিয়েটাররা শুনেছে এবং বিশ্বাসও করে নিয়েছে, সেগুলোই হজম করে বসে আছে। সংসারটা জোড়া লাগতো তখনই যখন দুই পরিবারের বড়রা একসাথে হয়ে একটা আলোচনা করতো, একটা সুস্থ স্বাভাবিক আলোচনা করতো, ঝগড়া না করে, ঠিক আছে। আসলে এই পুরো দুজনের বিষয়টাই না প্রচণ্ড পরিমাণ কমপ্লিকেটেড, ঠিক আছে। আরে দেখুন না, ম্যান্ডি স্যান্ডি সম্পর্কে কি পরিমাণ ভাঙন হয়েছিল, বাপ রে বাপ। মানে সেই মানে নোংরা থেকে নোংরাতম জিনিস হয়েছে, লাইভ হয়েছে, কত কিছু হয়েছে। তাদের মধ্যেও তো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢোকার চেষ্টা করেছিল, তারা শুরুর দিকে অ্যালাউ করলে তারপরে কিন্তু তারা আর অ্যালাউ করেনি, তারপরে কিন্তু তারা চেষ্টা করেছে নিজেদের মতন করে সমস্ত কিছু মিটিয়ে নেওয়ার। তো বিষয়টা হচ্ছে যে অবশ্যই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ আছে, কিন্তু একেবারে আমি দোষ দেব না, তার কারণ তাদের কাজ কন্টেন্ট করা,
তারা যেখান থেকে কন্টেন্ট পাবে তারা সেই জায়গাটাতে বেশি ইনক্লাইন্ড হবে, তারা সেখান থেকে আরও প্রচুর ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করবে। ভুলটা সেই সমস্ত পরিবারের মানুষদের যারা কিনা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তাদের পরিবারের ভেতর অ্যালাউ করেছে, এবং ঠিক এই কারণেই সংসারটা হয়নি। একটা মেয়ে যদি দিনের পর দিন দেখে যে তার শ্বশুরবাড়িতে গিয়ে সে 5 বছর যে শ্বশুরবাড়িতে সংসার করে এলো, যেভাবেই সংসার করুক না কেন, যেভাবে সংসার করে এলো, ঠিক আছে, সেখানে একটা থার্ড পার্সন এসে লাইভ করে তাদের ভেতরের কথা বাইরে আনছে, আবার তার মধ্যে একটু মাখন মশলা লাগাচ্ছে, স্বাভাবিক সে কেন যাবে সেই শ্বশুরবাড়িতে? সে তো যাওয়ার আগে 10 বার ভাববে, তার তো মনে একটা ভয় তৈরি হয়ে যাবে। সিমিলারলি সেই মেয়েটারও সে কোন প্রেমিকের হাত ধরে বেরিয়েছে কি বেরোয়নি, তার সাথে এত সখ্যতা, আবার তার কথা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গিয়ে সব কিছু ঢেলে দেওয়া, সেটাও তার উচিত হয়নি। তাই সংসারটা ভেঙেছে দুটো পরিবারের জন্য, দুটো পরিবারের ইম্যাচিওর্ড মানসিকতার জন্য, এবং টু সাম এক্সটেন্ট হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যেও। কিন্তু তারা তাদের কাজটা করেছে, এটাই তাদের কাজ। আচ্ছা, এবার আসি বাচ্চাটার কথায়। অনেকে বলছে এই বাচ্চাটা নাকি বাচ্চাটার পাশে আছে, বাচ্চাটা শুনুন, বিষয়টা হচ্ছে হ্যাঁ বাচ্চাটার জন্য খারাপ লাগবে, এটা আমারও ভীষণ বাচ্চাটার জন্য খারাপ লাগে, কারণ খুবই ছোট অল্প বয়সে ওর একটা বিরাট বড় ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, এবং ওর না যা ইমোশনাল ড্যামেজ হওয়ার হয়ে গেছে, ঠিক আছে, এই ড্যামেজটা কোনোদিনই আমরা কন্ট্রোল করতে পারবো না, আমরা কোনোদিন জোড়াতাপ্তিও দিতে পারবো না। আমাদের মা বাবার মধ্যে একটু ঝগড়া হলেই আমাদের কত কষ্ট হতো, কত খারাপ লাগতো, ঠিক আছে, এখন তো বড় হয়ে গেছে, এখন বিষয়টা কি বলবো, এখন বিষয়টা অনেকটা ফানি, ঠিক আছে, বাবা মার মধ্যে একটু ঝগড়া লাগলেই তখন বিষয়টা আর কি ওই দুটো ছেলে মেয়ের মধ্যে ঝামেলা লেগেছে এরকম মনে হয়, ঠিক আছে। বাচ্চারা বড় হলে, সন্তানরা বড় হলে আস্তে আস্তে মা বাবারা তাদের সন্তান হয়ে যায় আর কি। কিন্তু আমি বলছি এই বাচ্চাটার কৃষাণুর যে ছোট্ট একটা বয়স, ঠিক আছে, এই ছোট্ট বয়সে ওর যা ইমোশনাল ড্যামেজ হবার ওর অলরেডি হয়ে গেছে। আমি বলবো আপনারা Cloud9 চ্যানেলটার ভিডিও দেখবেন, ঠিক আছে। সেই Cloud9 চ্যানেলের ভিডিওতে যে কি ওনার সোমা, সেই সোমা ওর লাস্ট ইয়ার ডিভোর্স হয়েছে, এবং ও রিসেন্টলি ওর একটা ভিডিওতে এটা বলেছে যে ওর মা যখন প্রেগনেন্ট ছিল ওর বাবা তখন ওর মাকে ছেড়ে চলে যায়, ঠিক আছে, কোথায় যায় কি বৃত্তান্ত কিচ্ছু তারা জানে না, ঠিক আছে, ছেড়ে চলে যায় সিম্পলি। তারপরে সে যখন জন্মগ্রহণ করে তারপরে তার মাও তার পছন্দের একটি মানুষকে দেখে সেও তার মতো করে তার লাইফটা সেটেল করে নেয়। মাঝখান দিয়ে থার্ড পার্সন হয়ে যায় কে, এই সোমা নামের মেয়েটি। সে তার দিদার কাছে মানুষ হতে থাকে, এবং তার দিদা তাকে খুব ভালোভাবেই মানুষ করেছে, সে যথেষ্ট একজন ইন্ডিপেন্ডেন্ট লেডি এখন। কিন্তু তার যে সেই ইমোশনাল ড্যামেজটা সে এখন কিন্তু দুজনকেই দায়ী করে। সে 20 বছর বয়সে এসে জানতে পারে তার বাবাকে, ঠিক আছে, সুতরাং সে দুইজনকেই রেসপন্সিবল করে তার একটা ট্রমাটিক চাইল্ডহুডের জন্য। তার মাকেও দোষারোপ করে, তার বাবাকেও দোষারোপ করে, ঠিক আছে। তাই এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, ঠিক আছে, যেখানে কিনা বাচ্চাটিকে তার মায়ের থেকে রীতিমতো দূরে রাখা হয়েছে, এবং তার মাও খুব স্বাচ্ছন্দ্যে তার বাচ্চাটিকে কোনো কী কারণে ছেড়ে এসেছে উই ডোন্ট নো, কিন্তু সেই বাচ্চাটিকে ছেড়ে রাখার পর সে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছে, সে তার প্রেমিকের সাথে বা যার সাথেই হোক সে বিভিন্ন বিয়ের বাড়িতে গেছে, নিমন্ত্রণ খেয়েছে, তার বাবাও তার মতো লাইফ লিড করছে, ঠিক আছে, তার বাবা বিন্দাস আছে তার লাইফে। এই যে ঘটনাটা, এগুলো তো তার উপর আবার সোশ্যাল মিডিয়াতে রেকর্ড হচ্ছে, এবং এই বাচ্চাটি পরবর্তীকালে গিয়ে দেখবে এবং শুনবে। তারপরে না এই বাচ্চাটি শুধুমাত্র যে কোনো একজনকে দোষারোপ করবে না, এই বাচ্চাটি দুইজনকেই দোষারোপ করবে যে তোমরা দুইজন মিলে আমার চাইল্ডহুডটাকে ট্রমাটিক বানিয়েছো, আমার চাইল্ডহুডটাকে নষ্ট করেছো, ঠিক আছে। তাই আমরা যতই বলি পাশে আছি পাশে আছি পাশে আছি বাচ্চাটার, আমরা পাশে থাকতে পারবো না, বিকজ ওর যা ইমোশনাল ড্যামেজ হওয়ার হয়ে গেছে। আমরা শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করতে পারি যেন ও মানুষের মতো মানুষ হয়, সুশিক্ষিত হয়, ও যেন ওর বাবা ওর দাদুর মতো ওই কি বলবো অর্ধ শিক্ষা নিয়ে একটা কি বলবো একটা প্যাট্রিয়ার্কাল কনজারভেটিভ ফ্যামিলির সো কল্ড সুপুত্র যেন না হয়, ও যেন খুব ভালো একটা মানুষ তৈরি হয়। আমরা এটাই কামনা করতে পারি, এর বেশি আমরা কিছু চাইতে পারি না, বা আমাদের সেই ক্ষমতাটাও নেই।
যাই হোক, আমার ভিডিওটা এত অবধি থাকলো। অনেক বড় একটা ভিডিও করে ফেললাম, কারণ অনেক কিছু বলার ছিল। ভুল বললাম না ঠিক বললাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।